এই 2 মিনিটের কথা যদি আপনি আমল করতে পারেন, আপনার বিজনেস ফরএভার ডেভেলপ হবেই ইনশাআল্লাহ। আপনাকে অন্য কিছু শুনতে হবে না আজকে। শুধু এইটুকু মাথায় নেন যে ফরএভার বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস শুধু না, আপনি যে কাজই করতে যান না কেন সে কাজ অবশ্যই আপনাকে শিখতে হবে। না শিখলে আপনি কখনোই সেখান থেকে ডেভেলপ হতে পারবেন না। একজন মানুষ যখন শুনবেন যে তার ট্রেনিং এর প্রতি অনীহা, আপনার একজন এফবিও আপনাকে বলছে যে বস ট্রেনিং করতে ভালো লাগে না, ওই একই কাজ তো প্রতিদিন করায়, একই জিনিস তো প্রতিদিন বলে, আমি ট্রেনিং এর সময় আজকে প্ল্যান দেখাবো, আমি ট্রেনিং এর সময় আজকে গেস্টকে ফলো আপ দিব, আমি ট্রেনিং এর সময় বিজনেস ডেভেলপমেন্ট করার জন্য আমি রিলেশন বিল্ড আপ করবো। আপনি তাকে বলে দেন যে ভাই তোমাকে এগুলো কোনো কিছুই করতে হবে না, তোমার আজকে একমাত্র কাজ আগে তুমি ট্রেনিং এ জয়েন করো। কারণ যখন তুমি ট্রেনিং এ জয়েন করবা, এই ট্রেনিং থেকে তুমি এমন কিছু তথ্য পাবা যে তথ্যগুলো তোমার এই বিজনেস ডেভেলপ করতে কাজে লাগবে, তোমার রিলেশন বিল্ড আপ করতে কাজে লাগবে, তোমার প্ল্যান শো করতে কাজে লাগবে, তোমার ফলো আপ দিতে কাজে লাগবে। এই জন্যই কিন্তু দরকার কি আগে ট্রেনিং এ জয়েন করা। যখন কোনো এফবিও ট্রেনিং করতে চাইবেন না, আপনি তখনই বুঝবেন যে ওকে শয়তানে পাইছে। এক কথায় যদি বলি, আমাদের একজন ম্যানেজার এভাবে বলতো, তাকে আপনি ঝাড়ফুঁক দেন। ঝাড়ফুঁক কাকে দিয়ে দেবেন জানেন? আপনার আপলাইনকে দিয়ে ঝাড়ফুঁক দেন। নরমালি দেখা যায় যে যাকে যদি কাউকে জিনে ধরে আমরা কি করি? হুজুরদেরকে দিয়ে, মাওলানাদেরকে দিয়ে ঝাড়ফুঁক করি তাকে। ঠিক তেমনি নেটওয়ার্ক মার্কেটিং জগতে বা ফরএভার লিভিং প্রোডাক্টসে বিজনেস করতে এসে যদি কারো ট্রেনিং করতে মন না চায়, আপনি তখনই বুঝে নিবেন যে তাকে জিনের আসর করছে। তাকে ঝাড়ফুঁক দিতে হবে। কার মাধ্যমে? আপলাইন ম্যানেজারের মাধ্যমে। খুব দ্রুত সময়ে ঝাড়ফুঁক দেওয়ার ব্যবস্থা করেন, না হলে দিনে দিনে কিন্তু তার আসরের পরিমাণটা বাড়তে থাকবে। এই জন্য আগে থেকেই আপনি দ্রুত ব্যবস্থা নেন, সঙ্গে সঙ্গে আপনার আপলাইন ম্যানেজারকে ফোন দেন যে বস আমার ওই এফবিটাকে কিন্তু জিনের আসর দিছে, আপনি তাকে একটু ঝাড়ফুঁক করে দেন। এই জন্য প্রত্যেকটা এফবিও কে ট্রেনিং মুখী করেন। ট্রেনিং মুখী করলে কিন্তু এখান থেকে অনেক বেশি রেজাল্ট আমাদের প্রত্যেকেরই আসবে। আর আমরা যারা ট্রেনিং করি, জুমে আসলে অনেকে আমরা জয়েন করি বা জয়েন করাই আমাদের অনেক এফবিওদেরকে, কিন্তু জুমে জয়েন করানোর সঙ্গে সঙ্গে আমাদের দুইটা জিনিস অবশ্যই থাকতে হবে। এক নম্বর জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা জুমে জয়েন করলাম, আমাদের অডিওটা অফ আছে কিনা, অর্থাৎ আপনার কোনো কথা জুমের মানুষ শুনতে পাচ্ছে কিনা। প্রথমেই আপনি এটা খেয়াল করেন। দ্বিতীয়ত যে খেয়ালটা করবেন, আপনার ক্যামেরাটা অন আছে কিনা। আপনার বাসার যে অবস্থা, আপনি যে অবস্থায় আছেন, আপনাকে অন্য কোনো মানুষ দেখতে পাচ্ছে কিনা। শুধুমাত্র এই ট্রেনিং এ না, শুধুমাত্র ফরএভার ট্রেনিং এ না, আপনি জীবনে যে জায়গায় আপনি জুমে জয়েন করবেন না কেন, আপনি এই দুটো জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার প্রথমে অডিওটা অফ আছে কিনা এবং আপনার ভিডিওটা অফ আছে কিনা। কারণ এই দুটো অফ না থাকার কারণে আপনার বাসার বর্তমান অবস্থাটা অনেকে কিন্তু দেখতে পাচ্ছে। আপনি কোন অবস্থায় বসে ট্রেনিং করছেন এটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। তাহলে তো বলেন তো যে আপনার পার্সোনাল বিষয়গুলো, আপনার প্রাইভেসি গুলো সবাই কিন্তু দেখে ফেলতেছে। যে আপনার বাসার কি অবস্থা, আপনি কেমন বাসায় থাকেন, আপনার রুমের কি অবস্থা, আপনি নিজে কোন অবস্থায় আছেন এখন, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু দেখতে পাচ্ছে আপনাকে। তো এই জন্য আগে চিন্তা করবেন যে আমার ভিডিওটাকে অফ করি, আমার অডিওটাকে অফ করি, না হলে কিন্তু আপনার প্রাইভেসি গুলো সব নষ্ট হয়ে যাবে। আমরা ইতিমধ্যে কিন্তু অনেকের অনেক কিছু কিন্তু দেখে ফেলছি এবং প্রতি ট্রেনিং এ কিন্তু আমরা অনেকের অনেক কিছুই কিন্তু দেখতে পাচ্ছি। সো এগুলো আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন। আজকে আমাদের যে ট্রেনিং এর সেশনটা স্পেশাল এফবিও ট্রেনিং। আজকে শনিবার, যেহেতু আজকে শনিবার বরাবরের মতো আমাদের কিছু স্পেশাল বিষয় নিয়ে ট্রেনিং গুলো হয়, যেটা আপনার বিজনেস ডেভেলপমেন্টে কাজে লাগবে। যদি আপনি বিজনেসটাকে মন থেকে নেন, যদি আপনি বিজনেসটাকে আসলেই এখান থেকে সফল হতে চান, এভাবে যদি আপনি ধরেন, তাহলেই এই ট্রেনিংটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। কারণ শনিবার ট্রেনিংটা একটু ব্যতিক্রম ধরনের হয়। এখানে আপনাকে ইনভাইট শেখানো হয় না, এখানে আপনাকে ফলো আপ শেখানো হয় না, এখানে আপনাকে অবজেকশন হ্যান্ডলিং শেখানো হয় না। এখানে এমন কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা হয় যে আলোচনাগুলো আপনার বিজনেস কাজে লাগবে, আপনার টিম ম্যানেজমেন্ট কাজে লাগবে, আপনার ফোকাস ঠিক রাখতে কাজে লাগবে, আপনার পার্সোনাল ডেভেলপমেন্টে কাজে লাগবে। তাহলে আজকে আমাদের স্পেশাল এফবিও ট্রেনিং সেশনের প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, সে বিষয়টা হচ্ছে ডিসিশন, টেক ডিসিশন, সিদ্ধান্ত নেওয়া।
দেখ, পৃথিবীতে আমরা যে জায়গায় আছি না কেন, আপনি আমি যে পজিশনে আছি, যে বিজনেসে আছি, যে জবেই আছি, যেখানেই আছি না কেন, হয়তো হতে পারে আপনি স্টুডেন্ট, আপনি হতে পারেন বিজনেসম্যান, আপনি হতে পারেন ফরএভারে বিজনেস করছেন, যে কিছু যা কিছু করেন না কেন, আপনি এই জিনিসটা করার জন্য কিন্তু আপনাকে একটা ডিসিশন নিতে হয়েছিল। ডিসিশন না নেওয়ার কারণে কিন্তু আপনি এ পর্যন্ত আসতে পারেন না। আপনি ডিসিশন নিয়েছেন, যার কারণে আপনি কিন্তু এই পজিশনে আসছেন। আজকে আপনি যদি স্টুডেন্ট হন, আপনি দেখা যাচ্ছে কোনো একটা কলেজে পড়াশোনা করছেন বা কোনো একটা ভার্সিটিতে পড়াশোনা করছেন। এই যে ভার্সিটিতে আপনি পড়াশোনা করছেন, আপনি একটা সিদ্ধান্ত কিন্তু নিয়েছেন যে আমি ওই ভার্সিটিতে ভর্তি হব, ওই সাবজেক্টে পড়বো। আপনি যখন একটা সাবজেক্ট চুজ করেছেন, একটা ভার্সিটি চুজ করেছেন, যার ফলেই কিন্তু আপনি ওই ভার্সিটিতে পড়তে পারছেন। কারণ ডিসিশন না নিলে আপনি কখনো ওইখানে ভর্তি হতেন না, আপনি কখনো ওই সাবজেক্ট নিয়ে পড়তেন না। তার মানে আপনি একটা সময় যে কিন্তু ডিসিশন নিয়ে ফেলেছেন। অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার কারণেই কিন্তু আমাদের একটা কাজের রেজাল্টটা আসে, একটা কাজ শুরু হয়। আর যখন আপনি কাজ শুরু করেন, তখন কিন্তু ওই কাজ থেকে আপনার রেজাল্টটা পাওয়া শুরু করেন। অর্থাৎ প্রথম যে যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ডিসিশন নেওয়া। আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত না নিলে কিন্তু আপনি কখনোই কোনো কাজ শুরু করতে পারবেন না। আপনার জীবনের সফলতার প্রতিটা পদক্ষেপ শুরু হয় একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে। এই জন্যই বলা হয় যে আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে একটা রেজাল্ট পাবেন। আর যদি আপনি সিদ্ধান্ত নিতে না পারেন, আপনি কোনো কাজই কিন্তু শুরু করতে পারবেন না। আজকে আমরা যারা ফরএভারে বিজনেসটা করছি, আচ্ছা বলেন তো, আপনি ফরএভারে বিজনেস শুরু করেছেন, আপনি কি সিদ্ধান্ত নিয়ে শুরু করেছেন? আপনি কি ম্যানেজার হওয়ার সিদ্ধান্ত নিয়ে শুরু করেছেন? আপনি কি সুপারভাইজার হওয়ার সিদ্ধান্ত নিয়ে এসেছেন? নাকি আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে দেখি ৩ মাস কি হয়, দেখি ৬ মাস কি হয়, যদি আমি ৩ মাসে কিছু ইনকাম করতে পারি তাহলে ফরএভার করব, আর না হলে করব না। যদি আপনার সিদ্ধান্ত এরকম নড়বড়ে থাকে, তাহলে আমি বলবো যে আপনি কিন্তু এখানে কাজে মনোযোগ দিতে পারবেন না। সো আপনাকে যে সিদ্ধান্তটা নিতে হবে, সেই সিদ্ধান্তটা অবশ্যই একটা স্ট্রং ডিসিশন নিতে হবে। এমন একটা ডিসিশন নিবেন যে ডিসিশনে কখনো আপনি আর ওইখান থেকে নড়বেন না। আপনার ডিসিশন ফাইনাল যে আপনি এই কাজটা অবশ্যই করবেন। আপনি ফরএভার হওয়ার সিদ্ধান্ত নিয়ে আপনি ফরএভার ম্যানেজার হবেনই। কেউ আপনার সঙ্গে আসুক বা না আসুক, কেউ আপনার সঙ্গে থাকুক বা না থাকুক, আপনি অবশ্যই ফরএভার ম্যানেজার হবেন। এরকম একটা সিদ্ধান্ত কিন্তু আপনি নিয়ে ফেলেছেন। যার কারণে দেখা যাচ্ছে যে আপনি ফরএভার ম্যানেজার হবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের সাথে এলিট গ্রুপের যতগুলো ম্যানেজার আছে, প্রতিটা ম্যানেজার কিন্তু আগে নিজেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমি অবশ্যই ফরএভার ম্যানেজার হতে চাই। আমি অবশ্যই ম্যানেজার হব। যার ফলশ্রুতিতে কিন্তু আজকে এতগুলো ম্যানেজার কিন্তু আসছে। ঠিক তদ্রুপ যারা সুপারভাইজার হয়েছেন, তারাও কিন্তু এভাবে সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে সুপারভাইজার হতে হবে। আমি ৩ মাস পরে সুপারভাইজার হব। সুপারভাইজার হওয়ার ৩ মাস পরে আমি ম্যানেজার হব। যার কারণে কিন্তু আজকে আপনি সুপারভাইজার বা আমাদের সাথে অসংখ্য সুপারভাইজার কিন্তু আছে। ঠিক তেমনি করে আপনি যদি ফরএভার বিজনেসে আপনি আপনার এফবিও কে ডিসিশন নেওয়াইতে পারেন বা আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে দেখবেন যে আপনিও সফল হচ্ছেন, আপনার টিমের প্রত্যেক এফবিও কিন্তু সফল হবে। আর যত সময় এক ব্যক্তি তাকে কিন্তু আপনি কাজে নামানোর পরেও সে কাজ করতে পারবে না। অনেকে দেখবেন এমন হয় যে তিনি কাজ করেন কিন্তু কাজের রেজাল্ট আসছে না। আপনারই কোন এফবিও, এরকম প্রতিটা টিমেই কিন্তু আছে। তাকে আপনি ফোন দিচ্ছেন, সে অফিসে আসতেছে কিন্তু কাজের প্রতি কোনো গুরুত্ব নেই। একটা হেলাফেলা অবস্থা, এলোমেলো একটা ভাব, জয়েনিং ঠিক মতো দেয় না, শুধু অজুহাত দেখায়, অফিসে আসে না, শুধু অজুহাত দেখায়, কাস্টমার তৈরি করে না, শুধু অজুহাত দেখায়, বিভিন্ন কথা বলে। আজকে বাসার সমস্যা, কালকে লেখাপড়ার সমস্যা, পরশুদিন এক্সাম, এটা সেটা অনেক কিছু আপনাকে বলছে। আপনাকে বুঝে নিতে হবে যে আপনার প্রিয় এখনো সঠিকভাবে ডিসিশন নিতে পারেনি। যদি সে সঠিকভাবে ডিসিশন নিতে পারতো, তাহলে অবশ্যই কিন্তু সে নিয়মিতভাবে কাজটা করতো। তখন আপনি তার সাথে বসেন, আপলাইনদেরকে দিয়ে বসান, বসে তাকে কাউন্সিলিং করানোর মধ্য দিয়ে তাকে ডিসিশনটা নিতে সহযোগিতা করেন। যখন সে সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলবে, তখন দেখবেন ওই ব্যক্তি আর অবহেলা করবে না। তখন ওই ব্যক্তি কিন্তু নিজের প্রয়োজনেই সে কাজ করবে। তাকে আর কখনো আপনার প্রেশার দিতে হচ্ছে না, তাকে আপনার কখনো রিকোয়েস্ট করতে হবে না। এই জন্য ডিসিশন নেওয়াটা আমাদের জীবনে প্রতিটা কাজেই গুরুত্বপূর্ণ। যে কোনো কাজ করার ক্ষেত্রে অবশ্যই আগে ডিসিশনটা নিতে হবে। রাইট ডিসিশন ভার্সেস মোর এফোর্টস।
সঠিক একটা সিদ্ধান্ত এবং অধিক প্রচেষ্টা দুটো মিলেই কিন্তু একটা কাজের রেজাল্ট আসে, সফলতা আসে। কি কি? সঠিক ডিসিশন এবং অধিক প্রচেষ্টা। যদি আপনি সঠিক সিদ্ধান্ত না নিয়ে অধিক পরিশ্রম করছেন, আপনার কিন্তু কোনো রেজাল্ট আসবে না। কারণ আপনি যে অধিক পরিশ্রম করছেন, আপনি কোথায় পরিশ্রম করছেন, আপনি পরিশ্রম করে কি করতে চাচ্ছেন, আপনি কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারেন নাই। আর এই সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনার ওইখান থেকে কোনো রেজাল্ট আসবে না। আবার দেখেন, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে আমি ফরএভারের ম্যানেজার হবই ইনশাল্লাহ, কিন্তু আপনার ভিতরে প্রচেষ্টা নেই। আপনি আপলাইনকে দেখলেই বলেন যে হ্যাঁ বস, আমিও আগামী 6 মাসের মধ্যে ম্যানেজার হব, আমিও মিঠুন ভাইয়ের মতো ইনকাম করব, আমিও শিহাব ভাইয়ের মতো ইনকাম করব, আমিও আরিফ বসের মতো ইনকাম করব। আপনি কিন্তু আপনি কাজ করছেন না। মানে কি? যে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আপনি ইফোর্ট দিচ্ছেন না। তাহলে সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি ইফোর্ট না আসবে না, আবার অধিক ইফোর্ট দিচ্ছেন কিন্তু সঠিক সিদ্ধান্ত নেননি, সেখানেও কিন্তু রেজাল্ট আসবে না। অর্থাৎ আপনার স্বপ্নগুলো অর্জন করার জন্য অবশ্যই আপনাকে একটা সঠিক ডিসিশন যেরকম নিতে হবে, ঠিক তেমনি করে আপনাকে অধিক প্রচেষ্টা করতে হবে, অধিক শ্রম দিতে হবে, তাহলে কিন্তু আপনার রেজাল্টটা আসবে। বর্তমানে বিজনেস ওয়ার্ল্ডে, ব্যবসায়িক যে বিশ্ব, বর্তমানে আজকের এই ব্যবসায়িক বিশ্বে মানুষ সফল হওয়ার জন্য বিভিন্ন ধরনের কাজ কিন্তু করছে। যত ধরনের মার্কেটিং কোম্পানিগুলো আছে, যত ধরনের মানুষ সফল হওয়ার জন্য কাজ করছে, বিভিন্ন কাজ করে তারা সফল হচ্ছে, এই মানুষগুলো কিন্তু বিভিন্ন ধরনের পণ্য নিয়ে, বিভিন্ন ধরনের সিস্টেম নিয়ে তারা কিন্তু কাজ করছে। এখন বর্তমানে সারা পৃথিবীতে কোন ধরনের বিষয়গুলো খুব বেশি কিন্তু চলছে, কোন ধরনের পণ্য নিয়ে খুব বেশি মানুষ হইচই করছে, কোন ধরনের সিস্টেম নিয়ে মানুষ খুব বেশি হইচই করছে। যেমন এখন কিন্তু প্রতিটা মানুষ চায় স্ট্রেস মুক্ত জীবনযাপন করতে। কেউ স্ট্রেস নিতে চায় না, অর্থাৎ চাপ নিতে চায় না, কেউ চাপে থাকতে চায় না। এই যে কাজগুলো চাপ নেই, একটু রিল্যাক্সে কাজ করা যায়, এর দিকে মানুষ কিন্তু বর্তমানে বেশি ঝুঁকছে। এরপরে দেখা যাচ্ছে আজকাল মানুষ কিন্তু বুড়িয়ে যেতে চায় না। কেউ কিন্তু চায় না যে আমি অসুস্থ হয়ে পড়ি, আমি দুর্বল হয়ে পড়ি। তাহলে এই যে হেলথ রিলেটেড যে কাজগুলো, হেলথ রিলেটেড পণ্য, হেলথ রিলেটেড সিস্টেম, হেলথ রিলেটেড রুটিন, এগুলো নিয়ে কিন্তু বেশি কাজ করছে। আর বর্তমানে মানুষ কোনো ধরনের কোনো মারাত্মক রোগে আক্রান্ত হতে চায় না। সবাই কিন্তু একটা ভয় থাকে, প্রত্যেকে চায় সুস্থ থাকা, সুস্থ থাকা এবং ভালো থাকা। এর আগের যে অধ্যায়টা, যে আপনি সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন কিভাবে? যদি আপনি আপনাদের প্রতি সচেতন হন, আপনি যদি হেলথ কনসিয়াস হন, তাহলে হেলথ কনসিয়াস হওয়ার জন্য আপনাকে বিভিন্ন ধরনের ফুড সাপ্লিমেন্ট ইউজ করতে হচ্ছে, আপনি এক্সারসাইজ করছেন, আপনি নিজের দিকে খেয়াল রাখছেন। তাহলে এই বিষয়গুলো নিয়ে কিন্তু বর্তমানে মানুষ অনেক বেশি কাজ করছে। পাশাপাশি এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ দূষণ, আমাদের পরিবেশটা দূষণ হচ্ছে, এই পরিবেশ দূষণের নয়, এটার প্রিভিয়াস কিছু বিষয় নিয়ে মানুষ কিন্তু কাজ করছে। তাহলে এই যে বিষয়গুলো আসছে, এই বিষয়গুলো নিয়েই কিন্তু মানুষ অনেক বেশি বর্তমানে সচেতন এবং অনেক বেশি কিন্তু কাজ করে মানুষ বর্তমানে সফল হচ্ছে, যেটাকে বলা হচ্ছে প্রবলেম সলভিং সিস্টেম বা প্রবলেম সলভিং প্রোডাক্টস। এই যে প্রবলেম সলভিং সিস্টেম বা প্রবলেম সলভিং প্রোডাক্টস, এগুলো নিয়ে কিন্তু বর্তমানে কাজ করে অনেক বেশি মানুষ ফোকাস করছে এবং মানুষ সফল হচ্ছে। তাহলে একটু খেয়াল করেন তো, যে আপনি আমি যে বিজনেসে আছি, এই বিজনেসের যে প্রোডাক্টস গুলো, এই প্রোডাক্টস গুলো কিন্তু প্রবলেম সলভিং প্রোডাক্টস। এই প্রোডাক্ট গুলো ইউজ করে কিন্তু একটা মানুষ সুস্থ থাকতে পারছে, ভালো থাকতে পারছে, সে বুড়িয়ে যাওয়ার হাতকে নিজে রক্ষা করতে পারছে, স্ট্রেস মুক্ত কাজ করছে এবং পরিবেশটাকে ভালো চেষ্টা করছে নিজে ভালো রাখার মাধ্যমে। তাহলে এই যে চার প্রকার বিষয় কিন্তু আপনার আমার কাছে কিন্তু আছে, আপনার আমার মধ্য দিয়েই কিন্তু আছে। আমরা যারা ফরএভারে কাজ করছি, আমরা এমন কিছু প্রোডাক্টস নিয়ে কাজ করছি, এমন কিছু সিস্টেম নিয়ে কাজ করছি, যে সিস্টেম এবং যে প্রোডাক্ট গুলো কিন্তু এই বিষয়গুলোর সাথে কিন্তু জড়িত। তার মানে বর্তমানে মানুষ যে বিষয়গুলো নিয়ে কাজ করে সফল হওয়ার জন্য খুব বেশি চেষ্টা করছে, আপনার আমার হাতে কিন্তু সেই বিষয়গুলো অলরেডি চলে আসছে। হয়তো আমরা অনেকেই বুঝতে পারি না যে আপনি আমি কি নিয়ে কাজ করছি, আপনি বন্ধুদের সাথে আছি, আপন ধরনের প্রোডাক্টস নিয়ে কাজ করছি। এগুলো কিন্তু শুধু বাংলাদেশ না, শুধু আপনি আমি না, সারা ওয়ার্ল্ড কিন্তু এই ধরনের বিষয়গুলো নিয়েই গবেষণা করছে, এই ধরনের বিষয়গুলো নিয়েই কিন্তু মানুষ কাজ করছে।
অর্থাৎ বর্তমান সময়ে সফল হওয়ার জন্য মানুষ কিন্তু এগুলোকে আঁকড়ে ধরছে। একজন বিজনেস গুরু বলা হচ্ছে যাকে, তিনি বলেন যে বর্তমানে আধুনিক অর্থনীতিতে বা অর্থনৈতিক বিশ্বে বর্তমানে যে কম্পিটিশন হচ্ছে, এটা শুধুমাত্র প্রোডাক্টের কম্পিটিশন না। আগে যেমন হতো, বিভিন্ন মার্কেটিং কোম্পানিগুলো তারা প্রোডাক্ট নিয়ে কম্পিটিশন করতো, যে একটা কোম্পানির এই প্রোডাক্ট আছে, তাহলে আমাকে কি করতে হবে, ওই কোম্পানির ওই প্রোডাক্টটার মতো করে আমাকে প্রোডাক্ট তৈরি করতে হবে। তো আমি কি করতে পারবো, ওই মতো বিজনেস করতে পারবো, বা ওই কোম্পানি থেকে বেশি বিজনেস আমি করতে পারবো। দেখা যাচ্ছে ওই কোম্পানির প্রোডাক্টের ভালো কোনো প্রমোশন হয় না, কিন্তু আমি ওই যে প্রোডাক্ট তৈরি করব, সেই প্রোডাক্টের আরো ভালো প্রমোশন হবে। তাহলে এভাবে কিন্তু কম্পিটিশনটা আগে ছিল। একবিংশ শতাব্দীর আগ পর্যন্ত গবেষণা দেখা গেছে এই ধরনের কম্পিটিশন মানুষ খুব বেশি করতো। তখন ছিল প্রোডাক্টের সাথে প্রোডাক্টের কম্পিটিশন। কিন্তু বর্তমানে যে কম্পিটিশনটা হচ্ছে, এটা বিজনেস মডেলের কম্পিটিশন হচ্ছে, বিজনেস সিস্টেমের কম্পিটিশন হচ্ছে, যে আপনি কোন সিস্টেমে করছেন, বিজনেস করতে হবে। বিজনেস মডেল কি, আমাকে ওই বিজনেস মডেল থেকে আরো ভালো কোনো মডেল করা যায় কিনা, এভাবে কাজ করতে হবে। তাহলে বর্তমানে কিন্তু বৈশ্বিক অর্থনীতিতে এটাই কিন্তু, সো আপনি একটা সিস্টেমের মধ্য দিয়ে কাজ করি, আমি কিন্তু একটা বিজনেস মডেল, যে বিজনেস সিস্টেমের নাম নেটওয়ার্কিং বা ডিরেক্ট সেলিং। তাহলে আজকে যে আমরা শতাব্দী আছে, সেঞ্চুরি যেটা বলেই না, যে আসলে নেটওয়ার্ক মার্কেটিং বা এক্সেলিং মার্কেটিং সিস্টেমে যে সারা ওয়ার্ল্ডে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, এটা কিন্তু অনেক বাংলাদেশের কোম্পানি আছে, তারা বুঝেও না, তারা জানেও না যে সিস্টেমটা সারা ওয়ার্ল্ডে প্রচলিত। তাহলে আপনি আমি সেই সিস্টেমের মধ্য দিয়েই কিন্তু অলরেডি আছি। বলা হচ্ছে যে সিস্টেম ইজ দ্য সিক্রেট অফ ফিনান্সিয়াল সাকসেস। আপনাকে অর্থনৈতিক সফলতার জন্য আপনার মূল গোপনীয়তা কি, এটা সিস্টেম, যে আপনাকে একটা সিস্টেমের আওতায় থাকতে হবে। বলা হচ্ছে আপনি একটা সিস্টেম তৈরি করে ফেলেন। যদি আপনি একটা সিস্টেম তৈরি করতে না পারেন, তাহলে একটা সিস্টেম আপনি কিনে ফেলেন। আপনি একটা চিনতেও না পারেন, তাহলে আপনি একটা সিস্টেম করেন, একটা সিস্টেমকে গ্রহণ করেন, তাহলে দেখা যাবে আপনি আপনার জীবনে সফলতা পাবেন। একটা সময় ছিল যখন মানুষ 6 মাস সময় নিয়ে, দীর্ঘ একটা সময় নিয়ে মানুষ হজে যেত, স্টিমারে যেত, হেঁটে যেত, উটের পিঠে করে যেত, এরকম কিন্তু অনেক বেশি সময় তাদের লেগে যেত। এরপরে যখন প্লেন আবিষ্কার হলো, মানুষের কিন্তু 6 মাস আর লাগেনি, ওই 6 মাসের পরটা তারা 6 ঘন্টায় কনভার্ট করে ফেলেছে। অর্থাৎ এই প্রযুক্তির উন্নতির কারণে এমন একটা সিস্টেম তৈরি হলো, যে সিস্টেমের মধ্য দিয়ে কিন্তু মানুষ 6 মাসের পথটা এখন 6 ঘন্টায় চলে আসছে। তাহলে যদি একটা সিস্টেম তৈরি না হতো, আর মানুষ যদি ওই সিস্টেমটাকে যদি রিসিভ না করতো, তাহলে কিন্তু এখনো মানুষের সেই 6 মাস লাগতো হজ করতে যেতে। কিন্তু একটা সিস্টেম তৈরি হয়েছে এবং মানুষ এই সিস্টেমটাকে রিসিভ করেছে, যার কারণে একজন মানুষের এখন 6 মাসের পথটা কনভার্ট হয়ে 6 ঘন্টায় কিন্তু চলে আসছে। এভাবে করেই আপনার আমার কাছে বর্তমানে ডিরেক্ট সেলিং মার্কেটিং বা নেট মার্কেটিং সিস্টেম রয়েছে, যেটাকে বলা হচ্ছে 21st সেঞ্চুরির সবচেয়ে ক্রমবর্ধমান একটা সিস্টেম, যে সিস্টেম কাজ করে সারা পৃথিবীতে 20% মিলিয়নের জন্ম হচ্ছে। সারা পৃথিবীতে যত মানুষ মিলিয়নিয়ার হয়েছে, তার মধ্যে 20% মানুষ মিলিয়নিয়ার হয়েছে এই সিস্টেমে কাজ করে। তাহলে সেই সিস্টেমটা কিন্তু আপনার আমার হাতে অলরেডি চলে আসছে, শুধু আমরা এই সিস্টেমটাকে ধারণ করে লালন করে আমরা কাজ করব, তাহলেই এখান থেকে আপনি আমি সফল হতে পারবো। আজকে আমরা যারা ম্যানেজাররা মাসে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করছি, আমাদের কিন্তু এই সিস্টেমটা ডেভেলপ করা ছিল, সিস্টেমটাকে রিসিভ করছি, আমরা এই সিস্টেমটাকে গ্রহণ করার কারণেই কিন্তু আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আপনি কিন্তু এই সিস্টেমটাই পেয়েছেন, যে সিস্টেম রিসিভ করার মধ্য দিয়ে আপনিও কিন্তু আমাদের কাতারে চলে আসতে পারছেন। এই সিস্টেমটাকে যারা রিসিভ করেছে, তারাই কিন্তু আজকে ভালো আছে, আজকে ম্যানেজার হয়েছে, আজকে একটা হ্যান্ডস অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করছে। আর যে ব্যক্তিগুলো এই সিস্টেমটাকে ধরেনি, এই সিস্টেমটাকে রিসিভ করেনি, তাদের অবস্থাটা জানেন? তাদের অবস্থা হচ্ছে ওই ব্যক্তিগুলোর মতো, যারা যখন পৃথিবীতে প্রথম বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার হয়, তখন কিন্তু মানুষ অনেকেই তার কাছে যেত না।
যখন পৃথিবীতে প্রথম প্লেন আবিষ্কার হয়, অনেক কিন্তু মানুষ চড়তো না ভয়ে, বিভিন্ন ধরনের সমালোচনা করতো। ঠিক অনেকের অবস্থা কিন্তু ওরকম, যারা নেটওয়ার্ক মার্কেটিং এর নাম শুনলে পরে তারা ভয় পাচ্ছে, তারা বিভিন্ন উপহার কারণেই কিন্তু এগুলো করছে। ওই ব্যক্তিগুলো এই সিস্টেমটা রিসিভ না করার কারণে তারা কিন্তু পেছনে পড়ে আছে। আজকে দেখেন, আমরা যারা ম্যানেজার হয়েছি, আমরা যখন বিজনেসটা শুরু করেছিলাম, আমাদের সাথে কিন্তু অসংখ্য ব্যক্তি বিজনেস শুরু করেছিল। আমাদেরই পরিচিত বন্ধু-বান্ধব, আমাদের পরিচিত আত্মীয়স্বজন, আমাদেরই পরিচিত অনেক লোকজন বিজনেস কিন্তু ছিল। কিন্তু তারা বিজনেসটাকে সেরকমভাবে বিশ্বাস করতে পারেনি। মন থেকে বিশ্বাস করেনি। যার কারণে ওই ব্যক্তিগুলো কিন্তু আজকে ফরএভার ম্যানেজার হতে পারেনি। তারা কিন্তু আজকে আমাদের পজিশনে আসতে পারেনি। ঠিক তেমনি করে আজকে এখানে যে ব্যক্তিগুলো আপনারা ২৯০ জন পার্টিসিপেন্ট এখনো আছেন। আপনারা যদি এই নেটওয়ার্ক মার্কেটিং বা টেক্সট সেলিং মার্কেটিং এই সিস্টেমটাকে ধারণ করতে পারেন, লালন করতে পারেন, রিসিভ করতে পারেন, তাহলে আপনাদের দ্বারাও কিন্তু সম্ভব এখান থেকে ম্যানেজার হয়ে ইনশাআল্লাহ ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করে নিজের লাইফটাকে চেঞ্জ করা। এইজন্য আপনাকে যেটা করতে হবে, এই সিস্টেমটাকে রিসিভ করতে হবে। দেখ, এই সিস্টেম রিসিভ করার বিষয়টা আরেকটা বিষয় নিয়ে বলি। বাংলাদেশে যদি আমরা মোবাইল ফোন কোম্পানির যে সিম যে সাবস্ক্রাইবার যারা আছে, টোটাল বর্তমানে সব কোম্পানিগুলো মিলে ১৭ কোটি প্লাস অ্যাক্টিভ আছে। কিন্তু এই যে ফোন কোম্পানি যারা আছে বর্তমানে, একটা সময় বাংলাদেশে নোকিয়া কোম্পানি কিন্তু ভালো বিজনেস করেছিল। খুব ভালো বিজনেস করেছিল। কিন্তু এই নোকিয়া কোম্পানির কাছে যখন একটা সিস্টেম আসলো, তখন এই নোকিয়া কোম্পানি কিন্তু এই সিস্টেমটাকে রিসিভ করেনি। নোকিয়া ছিল, মটোরোলা ছিল, এরকম অনেকগুলো কোম্পানি কিন্তু ছিল। তারা কোন সিস্টেমটাকে রিসিভ করেনি? তারা অ্যান্ড্রয়েড সিস্টেমটা কিন্তু রিসিভ করেনি। একসময় মানুষ বলতো যে ফোন যদি নোকিয়া থাকে আর সিম যদি গ্রামীণ ফোনের সিম হয়, তাহলে আপনি যদি পানির নিচেও ডুব দিয়ে দেখেন, তারপর দেখবেন যে আপনার নেটে কোনো প্রবলেম নেই। এতটা স্ট্রং নেটওয়ার্ক ছিল, এতটা স্ট্রং একটা ফোন ছিল নোকিয়া। কিন্তু শুধুমাত্র এই নোকিয়া কোম্পানিটা এরা অ্যান্ড্রয়েডকে রিসিভ না করার কারণে তারা কিন্তু মার্কেট থেকে প্রায় বিচ্ছিন্ন অবস্থান হয়েছে। তারা কিন্তু মার্কেটের সে অবস্থানটা ধরে রাখতে পারেনি। পক্ষান্তরে যে কোম্পানিগুলো যারা ছিল, তারা অ্যান্ড্রয়েডটাকে রিসিভ করার কারণে আজকে কিন্তু তারা বাজারে সয়লাব বিজনেস করছে। অনেক ভালো কিন্তু বিজনেস তারা করছে। এর মূল কারণ কিন্তু অ্যান্ড্রয়েডটাকে রিসিভ না করা। ঠিক ওই যে বললাম যে সিস্টেমটাকে রিসিভ না করা, সিস্টেমটাকে রিসিভ না করতে পারার কারণেই কিন্তু ওই কোম্পানিগুলো বাজার থেকে আজকে আউট হওয়ার মতো অবস্থানে আছে। তেমনি করে দেখেন, ফেসবুকের কথা যদি আমি বলি, ফেসবুকের বর্তমানে মান্থলি যে অ্যাক্টিভ ইউজার বলা হচ্ছে 3.049 বিলিয়ন। এটা হচ্ছে মান্থলি অ্যাক্টিভ ইউজার। তাহলে এই ফেসবুকটা মূলত কি কাজে ব্যবহার হয়? ফেসবুক মার্ক জুকারবার্গ আবিষ্কার করেছেন একটা ব্যবসায়িক একটা উদ্দেশ্যে। সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগায় একটা বিজনেস করছেন। ফেসবুকের মাধ্যমে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন মানুষ অ্যাড দেয়, সেখান থেকে একটা বড় ধরনের ইনকাম কিন্তু ফেসবুকের হচ্ছে। তাহলে এই যে মান্থলি ইউজার এত বড় একটা অবস্থান আসছে, এই হচ্ছে। তাহলে যদি একটা কোম্পানি বা যদি একজন মানুষ এই ফেসবুক সিস্টেমটাকে কাজ লাগাতো, তাহলে কিন্তু কখনোই বিজনেসটাকে ডেভেলপ হতো না। মার্ক জুকারবার্গ আজকে ওয়ার্ল্ডের ধনীদের মধ্যে অন্যতম, কারণ সে এই সিস্টেমটাকে আবিষ্কার করেছে। এই সিস্টেমটাকে আবিষ্কার করে সে নিজে ধনী হয়েছে এবং এই সিস্টেমটাকে কাজে লাগায় অনেক মানুষ কিন্তু ব্যবসা বাণিজ্য ডেভেলপ করছে। আজকে বলা হচ্ছে যে এই যে ফেসবুকের বিজনেসের 98.5% কিন্তু আয় হচ্ছে কিসের মাধ্যমে? বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ থেকে। যে বিভিন্ন ধরনের যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয়, এই বিজ্ঞাপন থেকে কিন্তু ফেসবুকের বড় একটা অংশ কিন্তু আয় হয়। এবং এখানে বলা হচ্ছে ২০২২ সালের যে রেভিনিউ ছিল ফেসবুকের, এটা ছিল $১১৬.৬ বিলিয়ন। তাহলে এই পরিমাণ যে ইনকাম করছে ফেসবুক, কিসের মাধ্যমে ইনকাম করছে? এই অ্যাড এর মাধ্যমে ইনকাম করছে। তাহলে মার্ক জুকারবার্গ সাহেব এই সম্পূর্ণ টাকাটা ইনকাম করছেন এই সিস্টেমটাকে আবিষ্কার করার মধ্য দিয়ে, এই সিস্টেমটাকে তৈরি করার মধ্য দিয়ে। তাহলে আপনি আমি যেহেতু একটা সিস্টেম তৈরি করতে পারছি না, তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? একটা সিস্টেমকে বিলিভ করে সেই সিস্টেমের সাথে থেকে কাজ করতে হবে। সিস্টেমটাকে রিসিভ করতে হবে। তাহলে আপনিও আমিও কিন্তু এখান থেকে সফল হতে পারবো। এবং যখন আপনি একটা সিস্টেমের মাধ্যমে থাকবেন, একটা সিস্টেমের সাথে থাকবেন, তখন আপনার ভিতরে কি আসবে? পাওয়ার অফ লেভারেজ কাজ করবে। সবচেয়ে মজার বিষয় এটা।
যেমন দেখেন, আমরা যারা আছি ফরএভারে, আমরা প্রত্যেকটা ম্যানেজার, আমার যেহেতু টিম ওয়ার্ক এটা, আমাদের সাথে কিন্তু অসংখ্য মানুষ কাজ করছে। তাহলে একজন ম্যানেজারের টিমে যদি ১,০০০ লোক থাকে, প্রত্যেক লোক যদি ১ ঘন্টা করে কাজ করে, একজন ম্যানেজারের পার ডে কাজ হচ্ছে ১,০০০ ঘন্টা। তাহলে বলেন তো, একজন মানুষের পক্ষে কখনো কি ১,০০০ ঘন্টা কাজ সম্ভব পার্সোনাল ভাবে? কখনো কিন্তু সম্ভব। শুধুমাত্র ওই মানুষটা সে টাইম লেভারেজটাকে কাজে লাগিয়ে সে ১,০০০ ঘন্টার পারিশ্রমিক সে নিতে পারছে। ১,০০০ ঘন্টা আউটপুট পাচ্ছে। এইজন্য আপনি লেভারেজের শক্তিটা আপনার কি হচ্ছে? লেভারেজের শক্তিটা এমন হচ্ছে যে আপনি নিজে খুব কম এফোর্ট দিয়ে আপনি অনেক বেশি রেজাল্ট নিতে পারেন। আপনি নিজে কি করছেন? খুব কম এফোর্ট দিচ্ছেন, কিন্তু আপনি রেজাল্ট পাচ্ছেন অনেক বেশি। একটা কারখানায় যখন ১,০০০ শ্রমিক কাজ করে, প্রত্যেক শ্রমিক ৮ ঘন্টা করে পরিশ্রম করে। কিন্তু কারখানার যিনি মালিক থাকেন, তার কিন্তু কাউন্ট হচ্ছে ৮,০০০ ঘন্টা। তিনি অল্প কাজ করছেন, তিনি বেশি কাজ করছেন না। এটাই হচ্ছে গিয়ে টাইম লেভারেজ বা এফোর্ট লেভারেজ। এখানে আপনি কি পাচ্ছেন? এখানে আপনি অন্যর কাজকে নিজের কাজ হিসেবে কাজে লাগাতে পারছেন। আপনি এখানে অন্য সময়কে নিজের সময় হিসেবে কাজে লাগাতে পারছেন। আপনি এখানে অন্য টাকাকে নিজের টাকা হিসেবে কাজে লাগাতে পারেন। অন্য নলেজকে নিজের নলেজ হিসেবে কাজে লাগাতে পারেন। অন্যর আইডিয়াকে আপনি কাজে লাগাতে পারছেন। অন্য নেটওয়ার্কে আপনি কাজে লাগাতে পারছেন। এবং দেখা যাচ্ছে এই বিভিন্ন সিস্টেমের মাধ্যমে আপনি কিন্তু এগুলোকে কাজে লাগাতে পারছেন। তার মানে এই যে টাইম লেভারেজ বলেন বা এই যে লেভারেজের শক্তিটা, এই লেভারেজের শক্তির কারণেই কিন্তু আপনি এখানে নিজেকে ডেভেলপ করতে পারছেন, আপনি সফল হতে পারছেন। কারণ অনেক এফবিও যারা আমরা আছি, অনেকে বিলিভ করতে পারি না যে আসলেই কিছু করা সম্ভব। এখান থেকে আদৌ কি হ্যান্ডসাম ইনকাম করা সম্ভব? এখান থেকে হ্যান্ডসাম করা সম্ভব। কারণ এখানে এই যে আছে কিন্তু এখানে ইনকাম করতে পারে। কারণ কি? আমার সাথে এখানে অনেক হচ্ছে। একটা গল্প বলি এই উপলক্ষে যে আসলে লেভারেজটা কিভাবে কাজ করে। একজন রাজা ছিলেন যিনি খুব ভালো দাবা খেলতে পারতেন। খুব ভালো দাবা খেলতেন। ওই রাজাকে কোন মানুষই কখনো হারাতে পারত না। রাজদরবারে একজন ব্যক্তি আসলেন, তিনি রাজাকে বললেন যে, "আমি আপনার সাথে দাবা খেলতে চাই এবং আপনাকে আমি অবশ্যই হারিয়ে দিব।" রাজা অবাক হলেন এবং রাজি হয়ে গেলেন। কিন্তু ওই ভদ্রলোক একটা শর্ত দিলেন যে, "যদি আমি আপনাকে হারাতে পারি, তাহলে আমি যা চাইবো আপনাকে সেটাই দিতে হবে।" তখন রাজা এক বাক্যে রাজি হয়ে গেলেন এবং খেলতে দেখা যাচ্ছে একটা সময় যেয়ে রাজা হেরে গেলেন। তখন শর্ত অনুযায়ী ওই ব্যক্তিকে বলা হলো যে, "বলেন আপনি কি চান?" তখন ওই ব্যক্তি বলল যে, "আমি যেটা চাইবো সেটা হচ্ছে দাবার প্রতিটা ঘরে আপনি ১ গ্রাম করে চাল দিবেন এবং ১ম ঘরে যে পরিমাণ চাল দিবেন, ২য় ঘরে তার দ্বিগুণ দিতে হবে। ২য় ঘরে যে পরিমাণ চাল দিবেন, ৩য় ঘরে তার দ্বিগুণ দিতে হবে। এভাবে করে আপনি সম্পূর্ণ ঘর অনুযায়ী আমাকে চাল পরিশোধ করেন।" তখন রাজা মনে করলো যে এটা কঠিন কোনো কাজ না। সামান্য চাল তো ১ গ্রাম ২ গ্রাম কি আর হবে? তিনি তার মন্ত্রীদেরকে তার লোকজনদেরকে আদেশ দিলেন যে, "ইনি যা চায় সে অনুযায়ী চাল দিয়ে দাও।" আপনারা কি ভাবতে পারেন যে ওই ব্যক্তিটা কতটুকু চাল পেয়েছিল? কতটুকু হতে পারে? কমন হতে পারে? যেটা আসলেই অবাক করার মতো বিষয়। চালের পরিমাণ ছিল এই পরিমাণ। আমরা যদি টন হিসেবে ধরি ২১০ বিলিয়নেরও বেশি টন চাল। যেটা আসলে রাজা অবাক হয়েছিল। কারণ এই পরিমাণ চাল তার রাজদরবারে ওই রাজ্যে ছিল না। এটা কি জানেন? এটা হচ্ছে জিওমেট্রিক লেভারেজ এর পাওয়ার। জিওমেট্রিক ডুপ্লিকেশন এর পাওয়ার। যে আপনি আপনার টিম থেকে কিন্তু এভাবেই আপনি ইনকাম পাচ্ছেন। আপনার টিম কিন্তু এভাবেই কাজ করছে। কারণ আপনি যে কাজটা করছেন, আপনার টিমে যে লোকগুলো আছে তারাও কিন্তু একই কাজ করছে। এভাবেই কিন্তু দ্বিগুণ করে কাজ কিন্তু আপনার টিমে করা পসিবল। আপনি যদি টিমটাকে জিওমেট্রিক ডুপ্লিকেশন করেন। যেমনি করে আপনি ২ জনকে জয়েন করাচ্ছেন, আপনি আপনার লোকদেরকে ওইটাই শিখাই দেন যে তুমিও সপ্তাহে ২ টা করে জয়েনিং করাবা। তুমি এ মাসে 360 করছো এবং তোমার নিচের লোকগুলোকে 360 করাবা। আপনি তাকে এভাবে শিখাই দেন। দেখবেন খুব অচিরেই দ্রুততম সময়ের মধ্যে আপনার টিমটাও অনেক বড় একটা টিমে তৈরি হবে। কারণ এই জিওমেট্রিক যে ডুপ্লিকেশন সিস্টেমটা, এই সিস্টেমটাকে বলা হয় পৃথিবীর ৮ম আশ্চর্য একটা সিস্টেম। যেটা ১ম এ আপনি বুঝতে পারবেন না। কিন্তু যখন রেজাল্টটা আসবে তখন অনেক বেশি একটা রেজাল্ট চলে আসে।
ইওর নেটওয়ার্ক ইজ ইওর নেট ওর্থ। আপনার যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা কিন্তু আপনার নেট ওর্থ, আপনার নেট সম্পদ। অর্থাৎ আপনার নেটওয়ার্কটা কত বড়, আপনার সম্পদটাও কিন্তু তত বড়। নেটওয়ার্ক মার্কেটিং এর এটা একটা চমৎকার কথা যে আপনার নেটওয়ার্ক কত বড়, আপনি হিসাব করেন যে আমার নেটওয়ার্কটা কত বড়, আমার নেটওয়ার্কে কত লোক আছে, তাহলে সবগুলো লোকই কিন্তু আপনার সম্পদ, সমস্তটা কিন্তু আপনার সম্পদ। মনে করেন যে টিমে 10 জন ব্যক্তি আছেন, 10 জন ব্যক্তি আছে, প্রত্যেকে একটা করে সেল করছে, যেখানে আপনি 100 টাকা ইনকাম করেছেন। তাহলে আপনি 10 জন থেকে কত ইনকাম করলেন? প্রত্যেকে যদি 1000 টাকার করে ক্রয় করে, সেখান থেকে মনে করেন আপনি সিস্টেম অনুযায়ী আপনি 100 টাকা করে পেলেন। তাহলে যদি 10 জন থেকে আপনি কত পাচ্ছেন? 1000 টাকা ইনকাম করছেন। যদি এই লোকের পরিমাণ 100 হয়, এই 100 লোকের প্রত্যেক লোকের কাছ থেকে আপনি যদি ওই পরিমাণ টাকা পান, কত টাকা হয়? 1000 টাকা হচ্ছে। 10,000 টাকা হয়ে যায় যদি 100 টাকা করে পান। যদি আপনার লোকের পরিমাণ 1000 হয়, তাহলে 1000 লোক হলে কত হচ্ছে? প্রত্যেকের কাছে যদি 100 টাকা করে আপনি পান, তাহলে দেখেন এখানে আপনার টাকার পরিমাণ হচ্ছে 1,00,000 টাকা। অর্থাৎ আপনার টিমে 10 জন লোক যখন ছিল, আপনি প্রত্যেকের কাছ থেকে পাইতেন 100 টাকা করে। আপনার টাকার পরিমাণ ছিল কত? 1000 টাকা। যখন আপনার টিমে 100 জন লোক হলো, প্রত্যেকের কাছ থেকে পাচ্ছেন আপনি 100 টাকা। আপনার কত টাকা ইনকাম হচ্ছে? 10,000 টাকা। যখন আপনার টিমে 100 লোক হচ্ছে, 1000 লোক হচ্ছে, তখন দেখেন আপনার ইনকামের পরিমাণটা 1,00,000 টাকা আসছে। অর্থাৎ প্রত্যেকের কাছ থেকে আপনি বিন্দু, বিন্দু পাচ্ছেন, অল্প, অল্প পাচ্ছেন। কিন্তু আপনার টোটাল ইনকামটা অনেক বেশি কিন্তু হয়ে যাচ্ছে। আজকে ফরএভারে আপনি যখন ম্যানেজার হবেন, তখন আপনার ইনকামটা অনেক বেশি হয় কেন? কারণ একজন ম্যানেজারের সাথে লোক আছে ১,০০০, ১,৫০০, ২,০০০। তাহলে যার টিমে ১, ১,৫, ২,০০০ লোক আছে, সেখান থেকে যদি আপনি প্রত্যেকটা সেল থেকে, প্রত্যেকটা স্কোরার থেকে আপনি যদি অল্প, অল্প করে পান, তাও কিন্তু দেখেন মাস শেষে আপনার ইনকাম আসবে কিন্তু লাখ টাকার উপরে। এইজন্যই কিন্তু ফরএভারে একজন ম্যানেজার ১,০০,০০০ টাকার উপরে কিন্তু ইনকাম করে। যার টিম যত বড় হয়, তার ইনকামটা কিন্তু তত বেশি আসে। কারণ আপনার টিমে রেফারেন্সে কোম্পানি যত পণ্য সেল করতেছে, সেখান থেকে কিন্তু কোম্পানি আপনাকে কমিশন দিচ্ছে। তাহলে প্রতিটা সেল থেকে যদি কোম্পানি আপনাকে কমিশন দেয়, অনেক বেশি লোক আছে, অনেক বেশি সেল হচ্ছে, আপনার ইনকামটাও কিন্তু বেশি হচ্ছে। এই জন্যই এটাকে বলা হচ্ছে যে এটা আপনার নেটওয়ার্ক, মানে আপনার নেটওয়ার্থ। আপনাকে মনে রাখতে হবে যে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে ফার্স্ট আন্ডারপেড, দেন ওভারপেড। আপনি প্রথমেই এখানে ইনকামটা করবেন কম, কিন্তু একসময় আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন। এখন আমরা অনেকেই দেখা যাচ্ছে এই ধৈর্যটা রাখতে পারি না। এটা আমরা অনেকেই বিলিভ করি না। অনেকে বিলিভ করলেও আমরা মেনে নিতে পারি না। যে ১ম দিকে ইনকামটা কম করব। আমি তো জব করলে প্রতি মাসেই ইনকাম করতে পারি শুরু থেকেই ২০,০০০ টাকা, শুরু থেকেই ১৫,০০০ টাকা। তাহলে আমি ১ম এ এরকম কম ইনকাম কেন করব? কিন্তু একটু চিন্তা করেন তো যে আপনি যে জবটা করছেন, আপনার কিন্তু প্রতি মাসেই ইনকাম একই থাকছে। হয়তো ১ বছর পরে আপনার ইনকাম জব থেকে কিছু বাড়তে পারে। কিন্তু আপনার রেগুলার ইনকাম কিন্তু একই থাকবে। আপনার যদি প্রতি মাসে ২০,০০০ টাকা হয়, আপনি কিন্তু ২০,০০০ টাকা করে পাচ্ছেন ১ বছর। তার মানে ১ বছরে আপনি ইনকাম করতেছেন ২,৪০,০০০ টাকা। ১ বছর পরে যেয়ে আপনার কিছু বাড়বে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কি হয়? ১ম দিকে আপনার ইনকামটা কম আসবে। যেটা দেখে আপনার ভালো লাগবে না। কিন্তু একটা সময় আপনার ইনকামটা অনেক বেশি আসবে। এখানে কি করতে হয়? এখানে ১ম এ যেটা করতে হয় আমাদের, ১ম দিকে আপনি যেটা করবেন, টাইম দিতে হয় অনেক বেশি। কিন্তু সে অনুযায়ী আপনার ইনকাম আসবে সামান্য। কারণ ১ম পজিশনটা আপনার নিজেকে তৈরি করা পজিশন। ১ম পজিশনটা ট্রেনিং পজিশন। ১ম পজিশনটা আপনার ভিত্তি স্থাপন করা পজিশন। আপনি নিজেকে তৈরি করছেন, আপনি ট্রেনিং করছেন, আপনার যে লোকগুলো আসতেছে তাদেরকে আপনি ট্রেনিং করাচ্ছেন, নিজে শিখতেছেন, টিম তৈরি করতেছেন। যার কারণে ১ম দিকে আপনার ইনকামটা একদমই কম আসবে। যেটা দেখে আসলে আপনার ভালো লাগবে না। হয়তো অনেকের মনে হয় যে আমি এই কাজ না করে জব করলে তো ভালো হতো। আমি তো জব থেকে বেশি ইনকাম করতে পারতাম। কারণ আমরা বাংলাদেশী মানুষ, আমরা ছোটবেলায় জন্মের পরে জব করে, অথবা চাচা জব করে, অথবা মামা জব করে, অথবা সবাই জব করে, এরকম কেউ না কেউ আমরা দেখি। আমরা ওই পরিবেশে কিন্তু বড় হই। কারণ আমার হচ্ছে বেশিরভাগ মানুষই কিন্তু জবে অভ্যস্ত। তাহলে আপনার ভিতরে ওই জিনিসটাই কিন্তু গ্রো হয়। যে আমি যদি জব করতাম, আমি তো মাসে ২০,০০০ টাকা ইনকাম করতাম। কিন্তু আমি কি করলাম? ফরএভার এ ১ম মাসে ইনকাম করলাম তো অনেক কম। হয়তো ইনকাম করছেন ৫,০০০ টাকা, হয়তো ইনকাম করছেন ১০,০০০ টাকা। আপনি চিন্তা করছেন না এই টাকা দিয়ে আমার হবে না। কিন্তু যখন আপনি
কিছুদিন পরে আপনি সময় দিচ্ছেন একটু কম, কিন্তু আপনার ইনকাম আসছে আগের থেকে বেশি। কেন? কারণ আপনার বিজনেসটা এখন ডেভেলপিং পর্যায়ে আছে। যে আপনি এখানে সময় দিচ্ছেন আস্তে, আস্তে কম, কিন্তু আপনার ইনকাম কিন্তু বাড়তেছে। আপনার বিজনেসটা ডেভেলপ হচ্ছে। কিন্তু একটা সময় যে দেখা যাচ্ছে আপনি সময় কম দিচ্ছেন, আপনার ইনকামটা বাড়তেছে। একটা সময় আপনি সময়টা খুবই কম দিচ্ছেন, কিন্তু আপনার ইনকামটা অনেক বেশি আসতেছে। এবং লাস্ট একটা সময় যে আপনি সময় দিতে না পারলেও আল্লাহর রহমতে আপনার ইনকামটা কিন্তু বন্ধ হবে না। দেখেন, ফরএভার বিজনেসে আপনি ১ বছর পর থেকে যদি ১ বছরের ম্যানেজার হন, ১ বছর পর থেকে আপনার ইনকাম মিনিমাম ৭০-৮০ হাজার টাকা কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু যিনি জব করছেন, ১ম মাসে আপনি কি ভাবছিলেন? যে আমি যদি ২০,০০০ জব করি সেটাই তো ভালো। ফরএভার এ ১ম মাসে ইনকাম করলাম ৫,০০০ টাকা বা ১ম মাসে ইনকাম করলাম ১০,০০০ টাকা। কিন্তু আমি জব করলে তো ২০,০০০ টাকা ইনকাম করতে পারতাম। কিন্তু জব করলে আপনি ১ম মাসে ২০,০০০ টাকা ইনকাম করতে পেরেছেন। আপনি ১২তম মাসেও কিন্তু আপনি ইনকাম করতেন ২০,০০০ টাকা। কিন্তু ফরএভার এ কি হচ্ছে? ফরএভার এ আপনি ১ম মাসে ইনকাম করছেন ৫,০০০ টাকা। কিন্তু ১২তম মাসে আপনি ইনকাম করছেন ৮০,০০০ টাকা, ৯০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা। তাহলে একটু চিন্তা করেন তো, যে আপনি যদি ১ম মাসে চিন্তা করতেন যে না আমি ১ম মাসে ফরএভার এ কাজ আর করব না, মাত্র ৫,০০০ টাকা ইনকাম করলাম জব করে যেয়ে। আপনি জব করলে কিন্তু কখনোই আপনি ওই লাইফে আসতে পারতেন না। যেখানে আপনার ইনকাম হচ্ছে ৫,০০০ টাকা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এখানে আপনার ইনকাম হচ্ছে মাসে ৭০-৮০,০০০ টাকা ১ বছরের মাথায়। কিন্তু জবে কি হতো? আপনি যে টাকা দিয়ে শুরু করেছিলেন, আপনার ১ বছরের মাথায় কিন্তু সে টাকাই থাকতো। এইজন্য এখানে বলা হচ্ছে যে ফার্স্ট আন্ডার পেড দেন ওভারপেড। আপনি ১ম এই অল্প, অল্প ইনকাম করবেন। কিন্তু একটা সময় যেয়ে দেখবেন আপনি অধিক ইনকাম করতে পারছেন। আমরা প্রত্যেকেই ১০০ মিটার রেসটা চিনি বা জানি। ১০০ মিটার রেসে কি হয়? প্রত্যেকে অনেক বেশি দ্রুত গতিতে দৌড়ায় এবং লাস্টে যিনি কিন্তু সিস্টেম ১০০ মিটার স্প্রিন্টের যে রেস গুলো হয়। কিন্তু যদি আমরা একটু ম্যারাথন দৌড় দেখি, ম্যারাথন রেস দেখি, সেখানে কি ঘটে? সেখানে কিন্তু দ্রুত দৌড়ায় কোনো ফিনিশিং লাইনে আসাই কিন্তু মূল কথা না। ম্যারাথন লাইনে কি হয়? ম্যারাথন রেস গুলোতে আপনাকে দৌড়াতে হয় আস্তে, আস্তে। এবং এখানে হিসাব করা হয় যে ব্যক্তি যত সময় দৌড়াতে পারবে তিনিই ফার্স্ট। যত বেশি সময় ধরে তিনি দৌড়াতে পারবেন, তিনিই কিন্তু ফার্স্ট হবেন। তাহলে 100 মিটার স্প্রিন্টে কি ছিল? যিনি সবচেয়ে দ্রুত দৌড়ায়ে ওই ফিনিশিং পয়েন্টে আসেন তিনি ফার্স্ট। আর ম্যারাথন দৌড়টা কি হচ্ছে? যিনি যত বেশি সময় দৌড়াতে পারবেন তিনিই কিন্তু ফার্স্ট হচ্ছেন। তাহলে এখানে কিন্তু টিকে থাকাটা মেইন। এখানে কিন্তু দৌড়ে যেয়ে ফিনিশিং লাইনে যাওয়া কিন্তু মেইন না। এখানে আপনাকে টিকে থাকতে হবে। এইজন্য আপনাকে আস্তে, আস্তে করে আপনাকে দৌড়াতে হবে। আমরা পক্ষান্তরে যদি অন্য কিছু দেখি, যেমন টি-20 ম্যাচে কি হয়? টি-20 ম্যাচে আমাদের বল থাকে একটু কম, কিন্তু রান করতে হয় বেশি। আর ম্যাচে কি হয়? টেস্ট ম্যাচে আপনাকে ক্রিজে টিকে থাকতে হবে। এটাই কিন্তু মূল। নেটওয়ার্ক মার্কেটিং জগৎ এখানে এখানে টেস্ট ম্যাচের মতো। এখানে আপনাকে টিকে থাকতে হবে। যদি আপনি আল্লাহর রহমতে আগামী ১ টা বছর টিকে থাকতে পারেন, যে যাই হোক না কেন আমি ১ বছর টিকে থাকবো। আমি আমার কাজ টিকে থাকা, আমার কাজ চালিয়ে যাওয়া। ঠিক ম্যারাথন রেসের মতো। আমি অল্প, অল্প করে কাজ করে যাবো। আমি ১ বছর টিকে থাকবো। ইনশাআল্লাহ আপনি ১ বছরের মাথায় যেয়ে হয়ে যাবেন। আর যদি আপনি মনে করেন যে না আমি টিকে থাকার আমি আগামী ৩ মাস দেখবো, আগামী ৬ মাস দেখবো, তাহলে কিন্তু আপনি এখানে কখনোই বিজনেসে টিকে থাকতে পারবেন না। আপনি এখানে কখনোই সফল হতে পারবেন না। এজন্য নেট ইন্ডাস্ট্রিটাকে মাথায় মাইন্ডসেট করেই নিতে হয়। বাইরের টেস্ট ম্যাচ যে এখানে টিকে থাকতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং থেকে আমরা যে অ্যাডভান্স গুলো পেয়ে থাকি, আমরা সবাই জানি যে এখানে রিস্ক ফ্রি অপরচুনিটি পাওয়া যায়। পৃথিবীতে কোনো যেটা রিস্কও নেই। আপনি যে বিজনেসই করতে যান না অবশ্যই আপনার আপনার অনেক কিছু এখানে দিতে হবে। কিন্তু মার্কেটিং ইন্ডাস্ট্রি আপনাকে এমন একটা সুযোগ করে দিচ্ছে যেখানে আপনি সম্পূর্ণ করতে পারেন। এখানে কোনো বস নেই, আপনি আছেন। লো এন্ট্রি কস্ট ডাবল ফর এভরিওয়ান। এখানে কোনো এন্ট্রি কস্ট নেই বা কোনো ইনভেস্ট এখানে উইথআউট ইনভেস্টই আপনি কিন্তু বিজনেস করতে পারছেন। কম্প্রেস ইউর টাইম টু সাকসেস এবং আপনি আপনার সময়টাকে আপনার সফলতার দিকে নিতে
আপনার করবে যে আপনি সময় দিবেন এবং আপনার সময়টাই আপনার সফলতাটাকে নিয়ে যাবে। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আপগ্রেডেড ভার্সাইজ বিজনেস এবং এটা ফ্র্যাঞ্চাইজ বিজনেসের একটা আপগ্রেড ভার্সন। ডিরেক্ট সেলিং মার্কেটিং, যারা অনেকে আমরা ফ্র্যাঞ্চাইজ বিজনেসটা বুঝি বা ফ্র্যাঞ্চাইজ বিজনেসের নাম শুনেছি, এটা একটু ওইটার ভার্সন। যে ডিরেক্ট সেলিং মার্কেটিং সারা পৃথিবীতে অলরেডি কাজ করছে গত 90 বছর ধরে এবং 12,500 প্লাস কোম্পানি কাজ করছে। সেই সিস্টেমে কিন্তু আপনি আমি আছি অলরেডি। তাহলে আপনি আমি একটা সিস্টেমের মধ্যে আছি, শুরু করতে হবে, আমাদের সামনের দিকে এগিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু সম্ভব এখান থেকে সফল হওয়া। এবং আমাদের স্বপ্নগুলোকে পূরণের জন্য আমরা অবশ্যই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির সাথে লেগে থাকবো। যারা এখানে সফল পারে না, কিন্তু এখানে কখনোই সফল হতে পারে না। এই বিজনেসে আপনাকে স্বপ্ন দেখতে হবে। আপনি যদি স্বপ্ন দেখতে পারেন যে আমার সুন্দর একটা বাড়ি হবে, আমার একটা গাড়ি হবে, আমি দেশ বিদেশ ভ্রমণ করব, আমি মাসে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করব, আমার লাইফস্টাইলটা আমি চেঞ্জ করতে চাই, তার জন্য কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। কারণ স্বপ্নহীন মানুষের জন্য কখনো নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি না। স্বপ্নহীন মানুষ কখনো এখান থেকে ভালো কিছু করতে পারে না। যখন আপনি ভাববেন যে আমি যে পজিশনে আছি এই পজিশন থেকে আমাকে বেটার কিছু করতে হবে, আমি ভালো কিছু করতে চাই, আমার ফ্যামিলির কে কি করছে ওগুলো বাদ, কিন্তু আমি আমার লাইফটাকে চেঞ্জ করতে চাই, তাহলেই দেখবেন আপনি এই ইন্ডাস্ট্রি থেকে অনেক ভালো কিছু করতে পারবেন। আর যদি আপনার ভিতরে স্বপ্ন না থাকে, তাহলে আপনি কিন্তু জীবন্ত লাশের মতো। বলা হয় স্বপ্নহীন মানুষ একটা জীবন্ত লাশের মতো। জীবনটা কেমন? একজন মানুষের দেহে যখন রুহু থাকে না, তখন তাকে দাফন করা হয়ে যায়। আর স্বপ্ন থাকে না, তিনি বেঁচে আছেন কিন্তু জীবন্ত লাশ হয়ে। শুধু পার্থক্য এটুকুই, যিনি রুহু নেই তার দাফন হয়ে গেছে, আর এনার এখন দাফন বাকি আছে। এই জন্য বলা হয় যে আপনি যদি বেশি বেশি করে স্বপ্ন দেখতে পারেন, তাহলে আপনি এই বিজনেসে এই সিস্টেমের সাথে আপনি সফল হতে পারবেন। আর যদি আপনি স্বপ্ন দেখতে না পারেন, তাহলে কখনোই কিন্তু আপনার সফলতা এখান থেকে আসবে না। কারণ আমরা জানি স্বপ্ন আমাদের ভিতরে গতিশক্তি বাড়ায়, কাজের গতি বাড়ায়, আমাদেরকে ভালো কিছু করার দিকে উৎসাহিত করে, উদ্বেলিত করে, এক্সাইটেড তৈরি করে, আমাদের ভিতরে এক্সাইটমেন্ট নিয়ে আসে। এই জন্য আমাদেরকে অবশ্যই স্বপ্ন দেখতে হবে আর অ্যাকশন শুরু করতে হবে। আপনার এই কাজের প্রথমে কি করতে হবে? আপনাকে অ্যাকশনে যেতে হবে। আপনি যদি অ্যাকশনে না নামেন, তাহলে আপনার সফলতার শুরু কিন্তু কখনোই হচ্ছে না। অ্যাকশনই হচ্ছে আপনার সফলতার শুরু। আপনি সবকিছু ঠিক করেন, আপনি স্বপ্ন দেখেছেন, করেছেন, ভালো আপনি সব জানেন, কিন্তু আপনি কাজ করছেন না। ঠিক সেম বিষয়টা, প্রতিটা ব্যক্তি জান্নাতে যেতে চায় কিন্তু মরতে চায় না। অনেকে বলে বস সবই ঠিক, কিন্তু কাজ করতে কেমন লাগে? তাহলে কাজ করতে গেলে যে কেমন লাগে এই চিন্তা করলে আপনি কখনোই এই সিস্টেমে কাজ করে আপনি সফল হতে পারবেন না। আপনাকে কাজ শুরু করতে হবে। যে আপনি ট্রেনিং করে নিজেকে তৈরি করেছেন। এবার আপনি কাজে নেমে পড়েন। আপনাকে প্ল্যান দেওয়া হচ্ছে। আপনি সেই প্ল্যান অনুযায়ী সারা মাস কাজ করেন। কারণ আমাদের এলিট গ্রুপের যে প্ল্যানটা আপনি, এই প্ল্যানটা আমি মনে করি একটা বেস্ট প্ল্যান। কেন? কারণ এই প্ল্যান অনুযায়ী কাজ করে কিন্তু বাংলাদেশে এলিট গ্রুপ আজকে একটা অবস্থান করে নিয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে আপনি একটা সঠিক প্ল্যানে আছেন, সঠিক সিস্টেমের সাথে আছেন। শুধুমাত্র আপনি সিস্টেমটা কাজে লাগান, আপনি প্ল্যানটাকে কাজে লাগিয়ে কাজ শুরু করেন। দেখবেন ইনশাআল্লাহ আপনিও কিন্তু সফল হচ্ছেন। বর্তমানে আমাদের মান্থলি বাফেট গুলো আপনি কাজে লাগান। প্রতি মাসে আপনি ২ টা এফবি বের করে আপনি 360 করেন। যেখান থেকে আপনি ট্যুর পাচ্ছেন, আপনি ট্যুরটাকে কাজে লাগান। তাহলে আপনি একদিকে বাফেট পাচ্ছেন, একদিকে ট্যুর পাচ্ছেন, আপনি অন্যান্য অফার পাচ্ছেন। এই জিনিসগুলো আপনার টিমে কাজে লাগান। আপনার বিজনেস ডেভেলপমেন্টে কাজে লাগান। তাহলে দেখবেন দ্রুত আপনার বিজনেসটা ডেভেলপ হচ্ছে। যেমনি করে আমাদের যে বাফেট প্রোগ্রাম ছিল আজকে, আমরা 211 জন লোক নিয়ে আজকে বাফেট প্রোগ্রাম করলাম। এই বাফেট প্রোগ্রাম গুলো যদি আপনি কাজে লাগাতে পারেন, আপনারই বন্ধু-বান্ধব, আপনারই আত্মীয়স্বজন কিন্তু আপনার কাজ করার জন্য আগ্রহ করবে। আমাদের যে প্রতি মাসে ট্যুরটা থাকে, আমরা এই মাসে 22 তারিখে ট্যুর সুন্দরবনে। আগামী মাসে ট্যুর ইনশাআল্লাহ আমরা সীতাকুণ্ডে যাব। তাহলে এই ট্যুর অবশ্যই আপনাদেরকে অফার গুলো দেওয়া। ট্যুরে আপনার আছে, আপনি কাজ করতে পারেন। আপনার জন্য ম্যানেজার অনেক ইজি, আপনি ম্যানেজার হতে পারবেন। আজকে এখানে বেশি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ধন্যবাদ আমাদের মেন্টর রসনা সোহাগ ভাইকে আমাদেরকে খুবই সুন্দর এবং চমৎকার ভাবে দিক নির্দেশনা দেওয়ার জন্য। তো এই দিক নির্দেশনা মেনে যদি আমরা কাজ করতে পারি আমাদের সফলতা কিন্তু নিশ্চিত। তো প্রত্যেকটা পয়েন্ট আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা এফবিও যদি এই পয়েন্ট গুলো মেনে আমরা কাজ করি অবশ্যই আমাদের সাকসেস আসবে। তো ইনশাল্লাহ আমি এই আহ, দিক নির্দেশনাগুলো নিয়ে কাজ করতেছি এবং কি আমার যারা হচ্ছে টিম মেম্বার আছে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি। ইনশাল্লাহ আমিও সফলতার দিকে যাচ্ছি এলিট গ্রুপের দিক নির্দেশনা এবং কি রসনা সোহাগ ভাই এবং কি আমাদের যারা মেন্টর আছে তাদের সহযোগিতায়। আপনারা যদি হচ্ছে এলিট গ্রুপের যে ট্রেনিং সেশন এবং দিক নির্দেশনা এগুলো মেনে যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ সফলতা আমাদের আসবে আসবে আসবেই। এটা আমি বিশ্বাস করি যে আমার সফলতা আসবে। আপনারা যদি আপনাদের জায়গা থেকে বিশ্বাস করতে পারেন তো অবশ্যই কিন্তু আপনার সাকসেসটা পসিবল। তো আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের সিনিয়র মেন্টর রসনা সোহাগ ভাইকে আজকের ট্রেনিং সেশনটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।